বিবাহিত এক বাচ্চার বাবাকে আমি কিছুতেই বিয়ে করব না মামি। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি মরে যাব, তবুও তাকে বিয়ে করব না, কিছুতেই না। নুরুন্নাহারের মেয়েটির কথায় মারাত্মক চটে গেলেন। গালের মধ্যে একটা থাপ্পড় মেরে বলল, মাগি, বেটা ছেড়ে ঘরে ঢুকানোর সময় মনে ছিল না যে এটা অন্যায়? ঘরে যখন ঢুকিয়েছিস তোর বিয়ে এর সাথেই হবে। মেয়েটি হুহু করে কান্না করে বলল, তুমি ভুল বুঝছো মামি, উনি শুধু পানি খাওয়ার জন্যই এসেছিলেন। বাইরে দাঁড়িয়ে পানি খাবে তাই ভেতরে আসতে দিয়েছি। প্লিজ মামি, এ বিয়ে আমি করব না, তার বাচ্চা আছে, প্লিজ বোঝার চেষ্টা করো। থাক, বাচ্চা বউ তো নেই, আর তাছাড়া তোর মতো আইবুড়ো জোয়ান একটা মেয়েরা আমি এই কলঙ্কে নিয়ে কিছুতেই আমার ঘরে রাখবো না। আমার একটা মেয়ে আছে, এটা তোর মামার মাথায় না থাকলেও আমার মাথায় ঠিকই আছে। নুরুন্নাহারের কথার মাঝে ঘরে আসলো কাদের ইকবাল। নিজের বউয়ের দিকে তাকিয়ে দমকে উঠল সে। নুরু, পাগলামি বাদ দাও, ওই লোকের একটা বাচ্চা আছে, আমি ওর কাছে আমার ভাগ্নি বিয়া দিব না। নুরুন্না থামলেন না, উল্টো আরও বেশি তেজ নিয়ে বলল, তুমি চুপ থাকো নাইমের বাপ, এই মাইয়ার আমি কিছুতেই আমার বাড়িতে রাখবো না, ওর বিয়ে আমি ওই বেড়ার লগেই দিব। নায়াব অসহায় গলায় চোখে মামির দিকে তাকালো। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে ফোটায় ফোটায়। ফুফানোর তোড়ে শরীর কেঁপে কেঁপে উঠছে, পরশা মুখ লাল হয়ে গেছে। কাদের ইকবাল নায়াবের সামনে গিয়ে দাঁড়ালো। মেয়েটার মাথায় হাত দিয়ে দাঁড়াতে নায়াব হু হু করে কেঁদে দিল। সাফাই গাওয়ার মতো করে বলল, বিশ্বাস করো মামা, ওনার বাচ্চাটা পানি খাওয়ার জন্য কান্না করছিল, তাই আশেপাশে কোনো দোকান না পেয়ে উনি আমাদের বাড়ি এসেছিলেন মেয়েকে পানি খাওয়াতে। বাচ্চাটাকে আমার ভালো লেগেছে তাই তাকে কোলে নিয়ে ঘরে ঢুকেছি। আমি জানতামও না পেছন পেছন সেও এসেছে। লোকটিকে ঘরে দেখে মামি আশেপাশের মানুষকে জড়ো করেছে, এখন জোর করেই বিয়ে দিতে চায়। প্লিজ মামা, তুমি মামিকে একটু বুঝাও, আমি এখন বিয়ে করব না। ওই লোকটা আমার থেকে অনেক বড়, দয়া করো মামা। নায়াব আরও জোরে কান্না করে দিল। কাদের ইকবাল দিশা হারালেন। গ্রামের লোকদের মধ্যে কানাঘুষা চলছে। আশেপাশের লোকজন লোকটাকে তার বাচ্চা সহ আটকে রেখেছে। কাজীও নিয়ে এসেছে একজন। বিয়েটা না হলে মেয়েটাকে সে কোনোভাবেই এই গ্রামে রাখতে পারবেন না। তার এতটাও সামর্থ্য নেই যে নায়াবকে সে দূরে পাঠিয়ে পড়াশোনা করাবে। কাদের ইকবাল নায়াবের কান্না দেখে নিজেও কেঁদে ফেলল। মা মরা মেয়েটা নায়াব, তার বাবা দ্বিতীয় বিয়ে করেছে। সেই ঘরে 9 বছর বয়সেই সৎ মায়ের অসহ্য নির্যাতন শিকার হয় নায়াব। তখন থেকেই বাড়ির রান্না থেকে শুরু করে যাবতীয় কাজ ছোট্ট মেয়েটার উপর চাপিয়ে দেওয়া হয়। ছোট ছোট হাতে সব কাজ ঠিকমতো করতে না পারলেই পিঠে নেমে আসতো ঝাড়ুর বাড়ি। মার সহ্য করেও সে সেখানে টানা 2 বছর থেকেছে। এরপর যখন তার বয়স 11, শীতের একদিনে ছোট ভাইয়ের জন্য গরম পানি নামাতে গিয়ে পুরো পাতিলের ফুটন্ত পানি গিয়ে পড়ে তার হাঁটুর উপরে নিচে। ফলাফল, মেয়েটার পায়ে সেই অংশ মারাত্মকভাবে পুড়ে যায়। অথচ সেই দৃশ্য দেখে বাড়ির কারোরই মন গলেনি। উল্টো সৎ মায়ের কথায় প্ররোচিত হয়ে রাতে বাড়ি ফিরে তার বাবা নায়াবকে বেধড়ক মারধর করে। অসহ্য যন্ত্রণায় সারা রাত জ্বরে পড়ে কাতরাতে থাকলেও কেউ এগিয়ে আসেনি। দায় এড়াতে শেষমেশ তার বাবা নায়াবকে কাদের ইকবালের হাতে তুলে দেয়। তারপর থেকে মেয়েটা তাদের কাছেই আছে। আজ 5 বছর হয়ে গেল, অথচ নিজের বোনের একমাত্র অংশটুকু নিজের কাছে রেখেও এই 5 বছরে সে তাকে সামান্য নিরাপত্তাটুকু দিতে পারেনি। কাদের ইকবাল নায়াবের মাথায় হাত রাখল। নায়াব মুখ তুলে তাকালে সে আস্তে করে বলল, নায়াব মামা একটা কথা বলবে, তুমি রাখবে? না, ভিক্সি তুলতে তুলতে বলল, বলো মামা, বিয়েটা করে নাও, তুমি ভালো থাকবে। ছেলেটা নিজস্ব গাড়ি নিয়েই এসেছে, দেখেই বোঝা যাচ্ছে বড়লোক বাড়ির ছেলে। যতটুকু শুনলাম তার বউ নেই, বাচ্চাটাকে একাই মানুষ করছে। আমার ধারণা তুই তার কাছে সুখী হবি। বিয়েটা করে নেই। ঘৃণায় নায়াবের শরীর গুলিয়ে উঠল। এতদিন যাকে নিজের আশ্রয়স্থল মনে করেছে, সেই আশ্রয়স্থলটায় তাকে তাড়াতে এসব করছে। রাগে অভিমানে নিজেই নিজের কাছে ছোট হতে থাকলো।
অথচ সে বুঝতেও পারল না কতটা ঠিক, কতটা কষ্ট বুকে চেপে সে এই কথাটা বলেছে। নায়েব মুখ দিয়ে আর কোনো কথাই বের করলো না, বুককে পাথর চেপে স্থির হয়ে বসে রইল চুপচাপ। কাদের ইকবাল বুঝল না মনের অবস্থা, তবে তার বলার মতো আর কিছুই রইল না। নায়েবের মাথায় নিজের হাতখানা আলতো করে ছুঁয়ে দিয়ে বাইরে বেরিয়ে গেল। নায়েব সেদিকে তাকালো না, তবে হু হু করে কেঁদে দিল। তার কান্নার বেগ এতটাই বেশি যে বাইরে থাকা মানুষজনও তার শব্দ শুনতে পেল, তবে কেউই তার কান্না ফেরাতে মুখও হলো না। চারপাশে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। একসময় শহরে গিয়ে কাজে নিয়ে আসা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। গ্রাম থেকে শহর অনেক দূরে, তাই চাইলেও কাজী আনা পসিবল হয়নি। তাই স্থানীয় এক হুজুরকে দিয়েই 3 কবুল পড়ানো হবে, তারপর না হয় বাকি সব ভাবা যাবে। হুজুর পাত্রের সামনে বসে বলল, বাবা আপনার নাম বলুন। গম্ভীর স্বরে প্রতিবাদ করে ভেসে আসলো একটি বাক্য, আই উইল নট গেট ম্যারেড। সাথে সাথে অন্য পাশ থেকে কেউ একজন বাজখাই গলায় বলে উঠল, যুবতী মেয়ে নিয়ে ফুর্তি করার ইচ্ছায় মেয়ের ঘরে তো ঠিকই ঢুকেছ, এখন বিয়েতে অস্বীকার করছো কেন? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, রাখেন আপনার ল্যাঙ্গুয়েজ। এক হয় বিয়ে করেন, না হলে ওই খারাপ মেয়েকে নিয়ে বেরিয়ে যান। পাশ থেকে আরেকজন মহিলা বলল, হ্যাঁ হ্যাঁ, চরিত্র খারাপ মেয়েকে কিছুতেই এই গ্রামে ঠাঁই দেওয়া হবে না। আমাদের বাড়িতেও মেয়ে বউ আছে, একে দেখে তারাও উচ্ছন্নে যাবে। চারপাশের মানুষের উচ্চস্বরে কথার আওয়াজে বাবার বুকে ছিটকে উঠছে ছোট্ট পরি। আশেপাশের মানুষের গমাগম, উচ্ছৃঙ্খল অঙ্গভঙ্গি দেখে ভয়ে একসময় কেঁদে উঠল সে। মেয়েকে কাঁদতে দেখে দিশেহারা হয়ে গেল মাহাতিম শিকদার। সদা নীরবতায় লালিত হওয়া পরি কখনোই এমন পরিবেশ চেয়ে দেখেনি, যার ফলাফল এখন ভোগ করছে সে। মাহাতিম এতক্ষণ ঘাবড়ে গেল। কি থেকে কি করবে কিছুই তার মাথায় আসলো না। ছোট্ট মেয়েকে কোলে নিয়ে ঝামেলা করে এখান থেকে বের হওয়া সম্ভব না, এতে মেয়ের আঘাত লাগার সম্ভাবনা অনেক। তাই অসহায়ভাবে চুপ করে বসে রইল সে। মেয়েকে শান্ত করার জন্য পরীর কানের কাছে বিড়বিড় করে কিছু একটা বলল। এতে পরী ফিট ফিট করে তাকালো, বাবার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কথাটা ঠিক কতটা সঠিক। মেয়ের চোখের ভাষা বুঝতে পেরে চমকে উঠল মাহাতিব। নিজে অজান্তেই মেয়েকে ঠিক সেই কথাটাই বলছে যা ছাওয়া ছিল মেয়ের একমাত্র স্বপ্ন, অথচ সে মনে সর্বদা তা পূরণ না করার চেষ্টায় সতর্ক থাকত। মা মা বলে বুলি আওড়ানো মেয়েটাকে সে দুনিয়ার সব সুখে পরিপূর্ণ করতে পারলেও মায়ের অভাব পূরণ করা দুঃসাধ্য লাগতো তার কাছে। অথচ আজ মেয়েকে শান্ত করতে সেই কথাটাই সে বলেছে, তোমাকে একটা মা এনে দিব আম্মু, একটু শান্ত হও। চারপাশ থেকে আবারও বিশ্রী গালিগালাজ কানে বাজলো, সবটাই ঘরে থাকা মেয়েটিকে ঘিরে। অথচ মেয়েটি আর ঘরে চিৎকার করে কাঁদছে, তাতে কারো যেন কিছু যায় আসে না। এই অসহ্য পরিস্থিতি থেকে মুক্তি মেলার আর কোনো উপায় তার মাথায় আসলো না। তাই হুজুর পুনরায় জিজ্ঞেস করে নাম জানার কথা বলায় সে জানে, বলল, মাহাতিম শিকদার আমার নাম। বাবা সাইফ শিকদার, মাতা রাবেয়া খাতুন। হুজুর একত্রে এত কিছু শোনায় খুশিই হলো। রাত ভালোই হয়েছে, তাড়াতাড়ি বিয়ে পড়িয়ে বাড়ি যেতে পারলেই সে বাঁচে। এমন গ্রামীণ গালিগালাজ জুট ঝামেলায় সে থাকতে চায় না। সকল নাম ঠিকানা নিয়ে কাগজে সব কিছু লিখে দুজন মহিলা শহীদ ঘরের ভেতর ঢুকলো মরহুম সাইফ শিকদারের একমাত্র পুত্র মাহাতিব শিকদার। 5,500,000 টাকার রবিন মাহবুবের বড় কন্যা নওয়াব সিদ্দিকীকে বিবাহ করিতে সম্মত হয়েছে। আপনি কি তাকে বিবাহ করিতে রাজি? রাজি থাকলে বলুন। 1, 2, 3 থেকে বারবার হুজুর একই বাক্য উচ্চারণ করলেন, অথচ নায়েবের মুখ থেকে একটা কথাও বেরোল না, যা দেখে নিজের রাগের উপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারলেন না তার মামি। ঠাস করে নায়েবের গালে একটা থাপ্পড় দিয়ে বিশ্রীভাবে বলল, বেশ্যা মেয়ে একটা, আমার সংসার ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিস না? আর কতকাল আমার সংসারে বসে খাবি? খাবি তো খাবি, আবার পরপুরুষ নিয়ে নষ্টামিও করবি? বলছি, আগেও কি পুরুষ মানুষের সাথে বিছানায় গিয়েছিস নাকি? কতজনকে ঢুকিয়েছিস সেই ঘরে বলতো? বিয়ে না করলে বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তোর মতো নষ্টামির ঠাঁই আমার বাড়িতে হবে না। না উচ্চ কণ্ঠে আবারও কেঁদে উঠল। এতে তার মামির রাগ বাড়ল। হাত বাড়িয়ে আবারও 2খানা থাপ্পড় দিয়ে কবুল বলতে বাধ্য করলো নাবকে। হিক্সকে তুলতে তুলতে নিজের জীবনের অনাকাঙ্ক্ষিত অধ্যায়ের শেষ দিকে দাবিতে হলো সে, কবুল কবুল কবুল। চারপাশে নীরবতায় ছেয়ে গেল। বাইরে কিছু মানুষ উল্লাস করলো, আবার কিছু মানুষ খারাপ খারাপ কথাও আওড়ালো।
অথচ বাইরে বসা মাহাতিবের কানে ভেতরের বলা প্রত্যেকটা কথাই বাজছে প্রতিনিয়ত। মেয়েটার গায়ে যা হাত তুলেছে তাও বুঝতে সময় লাগেনি বিন্দুমাত্র। হুজুর খাতা নিয়ে মাহাতিমের সামনে এসে বসল। একইভাবে লিখিত শব্দগুলো পড়ে কবুল বলতে বলা হলো তাকেও। মাহাতিব বুকে থাকা শান্ত মেয়েটির মুখের দিকে তাকে গম্ভীর স্বরে 3 কবুল পাঠ করল। 3 কবুল শেষেই দুটি ভিন্ন মানসিকতার মানুষ একে অপরের সাথে আত্মার বাঁধনে আবদ্ধ হলো। দুজনের মনে ঝড় বইছে, যা অনাকাঙ্ক্ষিত হলেও দুজনেরই তা বয়ে বেড়াতে হবে সারা জীবনভর। ভেতরে থাকা নায়াবের কান্না থেমে গেছে, বাহির থেকে সে নিচ্ছুপ শান্ত দেখালেও ভেতরে ভেতরে সে ধ্বংসপ্রায়। মনের সাথে যুদ্ধ করতে করতে মেয়েটা নিস্তেজ হয়ে গেল যেন। চারপাশ শূন্য, নিশ্চল অন্ধকার ঠেকল তার কাছে। সদ্য বিয়ে করা বউ রেখে জামাই ফালাইছে। এলাকা জুড়ে হুলস্থুল লেগে গেল। চারদিকে মানুষের কানাঘুষা শোনা যাচ্ছে। কেউ কেউ বাজে কথার জুড়ি নিয়ে বসেছে। নুরুন্নাহার বাড়ি থেকে মাথায় নিয়ে বসেছে। অসহ্য গালিগালাজ নিয়ে কান ঝালাফালা করে দিয়ে যাচ্ছে নায়াবের। সকালে উঠে যখন মামি তার দরজায় কড়া নাড়ল প্রতিদিনের মতো, আজও নায়াব সাথে সাথে দরজা খুলল। ভোরবেলা তখন 5টার দিকে ভালো আলোভাবে ফুটেনি। নায়াবকে প্রতিদিন এই সময় উঠতে হয়। বাড়ির সকল কাজ সকাল থেকে 8টার মধ্যে শেষ করতে হয় তাকে। তাই প্রতিদিনকার মতো আজকেও উঠে ঘরের দিকে যেতে দৌড়তেই কানে বাজলো মামির আহাজারি। হায় হায় গো কি সর্বনাশ হইল গো, ওই নায়াব তোর জামাই কই? নায়াব বোকার মতো তাকিয়ে রইল তার মামির দিকে। নুরুন্নাহ দৌড়ে তার সামনে এসে দাঁড়ালো। সোজা হয়ে দাঁড়ানো নায়াবকে হ্যাঁচকা টানে পাকঘরের সিঁড়ি থেকে নামিয়ে বলল, ওই মাইয়া কথা কস না কেন? তোর জামাই কই গেছে? আমি জানি না, আমি ঘুমিয়েছিলাম মামি। ঠাস আবারও একটা চড় পড়ল নায়াবের ঘালে। মাগি সারা রাত জামাই নিয়ে শুইয়া এখন কয় জামাই কই জানোস না? 12 বাতারে মাইয়া, এখনই বাইর হ আমার বাড়ি থেকে। নায়াব চুপচাপ দাঁড়িয়ে রইল, চোখের পানি শুকিয়ে গেছে তার। একটা মানুষ আর কতই বা কাঁদতে পারে নায়াবের জানা নেই। অথচ তার চুপ থাকা সহ্য হলো না নুরুন্নাহারের। তাই তো রান্নাঘরের ভেতরে ঢুকে একটা সেলাকা টাইনা বাড়ি মারল নায়াবের পিঠে। অসহ্য ব্যথায় জর্জরিত নায়াব দুপা পিছিয়ে পড়ে গেল উঠানে। নুরুন্নাহার আবারও কাঠ উঠালো বাড়ি মারার জন্য, কিন্তু তার আগে কাদের ইকবাল ধরে নিল লাঠিখানা। নুরুন্নাহারের থেকে কাঠটা নিয়ে দূরে ছুঁড়ে মারল। বইয়ের উদ্দেশ্যে বাজখাই গলায় বলল, কি হয়েছে নুরু? নায়াবরে মারছো কেন? কি করছে ও? কি করছে জানেন না? জামাই ফালাইছে, যাইয়া দেখেন কোথাও নাই। আর আপনার ভাগ্নি সারা রাত জামাই নিয়ে থাইকা এখন কয় ওই জানে না। নষ্টা মাইয়া মানুষ। নুরু মুখ সামলাইয়া কথা কও। সব কিছুতে নায়াবের দোষ দিবা না বইলা দিলাম। আর ওই ফোলারে জোর করে বিয়া দিছ, সে তো ফালাইবই। আজ তোমার জন্য আমার ভাগ্নিটার কপাল পড়ল। ওরে আর একটা কথাও কইও না বইলা দিলাম। আপনি চুপ করেন নাইমের বাপ। আমার ঘরেও মাইয়া আছে। এই নষ্টা মাইয়ারে আমি ঘরে রাখবো না। সকলে আলো ভালোভাবে ছড়িয়ে পড়েছে চারপাশে। নুরুন্নাহারের আহাজারিতে আশেপাশের প্রতিবেশীরা ভিড় করেছে তার বাড়িতে। গতকাল এত ঝামেলা করে জোর করে দুজন মানুষের বিয়ে দেওয়া হয়, আর আজ বউ রেখে জামাই পালিয়েছে বুঝতে পেরে যে যেভাবে পারছে মেয়েটাকে গালিগালাজ করছে। কাদের ইকবাল ভাগ্নিকে নিয়ে ঘরের সিঁড়িতে বসা। এলাকার মানুষের কটূক্তিতে সে নায়াবকে রেখে উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে বলল, সবাই বের হন আমার বাড়ি থেকে। আমার বাড়ি, আমার মামলা, আমি দেখে নেব সব। আপনারা কেন নাক গলাচ্ছেন? বের হন। এলাকার মানুষজন হাই হাই করে উঠলে নায়াবও তার মামাকে নিয়ে নানা রকম বাজে কথা বলতে বলতে কেউ কেউ বেরিয়ে গেল বাইরে। আবার কিছু সংখ্যক বেহায়া মানুষজন সেভাবে দাঁড়িয়ে রইল। তা দেখে কাদের ইকবাল আবারও হুমকি দিল তাদের বাড়ি থেকে বের হতে। বেহায়া লোকজন বাড়ি থেকে বের হলে ঠিকই, তবে বাইরে দাঁড়িয়ে উকিঝুঁকি দেওয়া থেকে বিরত থাকলো না। কুমিল্লা থেকে ঢাকা আসতে আসতে দুপুর গড়িয়ে গিয়েছে মাহাতিমের। কাল থেকে গোটা সকাল ঘন্টা কেন্দ্র করে দিনকে খুব খারাপই ছিল ফলাফল। মাইগ্রেনের ব্যথাটা অত্যাধিক বেড়েছে। ছোট্ট পরি এখনো বাবার কোলে লুটিফুটি মেরে ঘুমাচ্ছে। পুরো জার্নিটাই তার ঘুমিয়ে ঘুমিয়ে কেটেছে। মাহাতিব মেয়েকে কোলে নিয়ে নিজের রুমে ঢুকলো। আস্তে করে নিজের বুক থেকে মেয়েকে নামিয়ে বিছানায় শুইয়ে দিল।
ছোট্ট পরি বিছানায় শুতে নড়ে চড়ে উঠল। মাহাতিম মেয়ের দিকে তাকিয়ে রইল। আস্তে করে মেয়ের কপালে চুমু দিয়ে ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে বের হয়ে খুব একটা সময় নিল না মাহাতিম। হসপিটাল থেকে একটা ফোন এসেছিল, শিক্ষামন্ত্রীর হার্টের সমস্যা বেড়েছে, হয়তো তাকে অপারেশন করাতে হবে। তাতে সময় খুব কম। মাহাতিম তাড়াতাড়ি তৈরি হয়ে বেডসাইড টেবিল থেকে একটা টাফনিল ট্যাবলেট খেয়ে মেয়ের দিকে এক পলক তাকিয়ে রুম থেকে বাইরে বের হয়ে গেল। আসমা খালা রান্নাঘরে কাজ ফেলে দৌড়ে বাইরে বের হয়ে মাহাতিমকে দেখে হেসে দিয়ে বলল, তোমরা কখন এলে? কিছুক্ষণ। পরি কোথায়? খালা, পরি ঘুমাচ্ছে, আপনি এখন ওর কাছেই থাকেন, আজ অন্য কাউকে বুঝিয়ে দেন। মেয়েটা আমার যাতে না কাঁদে খেয়াল রাখবেন। আচ্ছা তুমি যাও, আমি খেয়াল রাখবো। খালা, পরি সেই ভোর রাতে খেয়েছে, ঘুম থেকে উঠেই ওর খিদে লাগবে, আপনি ওকে খাইয়ে দিয়েন। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে ঠিক খাইয়ে দিব। মাহাতিম চুপচাপ বাইরে বের হয়ে গেল। ঢাকার নামকরা হসপিটালের হার্ট সার্জন মাহাতিব শিকদার। তার মায়ের খুব ইচ্ছা ছিল ছেলেকে ডাক্তার বানানোর, অথচ স্বপ্ন পূরণ হওয়ার আগে চলে গেলেন না ফেরার দেশে। মায়ের পর বাবা, তারপর একের পর এক আপনজন হারিয়ে গেল দোকান দিয়ে। স্যার বলো রাশেদ, শিক্ষামন্ত্রীর সকল রিপোর্ট চলে এসেছে, আপনি যদি দেখতেন। মাহাতিবের রিপোর্টটা হাতে নিয়ে দেখতে থাকলো। এটা তো তার নিত্যদিনের কাজ। রাশেদ, জি স্যার, ওটি রেডি করো, আজ রাতে সার্জারি করতে হবে। তোমাকে 2 ঘন্টা সময় দেওয়া হলো, সব তাড়াতাড়ি করবে, ইটস আর্জেন্ট। রাশেদ মাথা নেড়ে বের হয়ে গেল। তার দায়িত্ব পালনের উদ্দেশ্য মাহাতিব নিজেও সকল রিপোর্ট ভালোভাবে দেখে প্রয়োজনীয় সব নোট করে রাখল। শিক্ষামন্ত্রী দেশের একজন গণ্যমান্য একজন ব্যক্তি। তার কিছু হওয়া মানে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাই যত দ্রুত সম্ভব তার অপারেশন সাকসেসফুলি করতে হবে, না হলে রাজনৈতিক দাঙ্গার সম্মুখীন হতে হবে মাহাতিমকে। যদিও নিজের উপর তার পুরো আস্থা আছে, তবে হায়াত দেওয়ার মালিক আল্লাহ, তাই যে কোনো সময় যা খুশি হতে পারে। মাহাতিম নিজেকে নিয়ে একটু ভয় করে না, তবে তার না থাকা একমাত্র কলিজার টুকরা, দেখাশোনা করার কেউ থাকবে না, তাই করেই যে কেউই হোক ঠিক থাকতেই হবে। মাহাতিমের ভাবনার মাঝেই সময় পেরিয়ে গেল 2 ঘন্টা। সকল কাজ সম্পর্কে করে রাশেদ দৌড়ে আসলো মাহাতিমের কাছে। স্যার, সব রেডি, পেশেন্টকে ওটিতে নেওয়া হয়েছে, আর আপনার রেফারেন্স অনুযায়ী ডাক্তার রেজাউল করিম ও সাইমা রহমানকে বলা হয়েছে ওটিতে থাকতে, আর তারা সেখানেই আছে। মাহাতিম নিজের জামা কাপড় ছেড়ে ওটির ড্রেস পরে নিজের কেবিন থেকে বাইরে বের হতে নজরে পড়ল পুরো ফ্লোর জুড়ে নিরাপত্তা বাহিনীর পুলিশ, বডিগার্ড, পরিবার বর্গের মানুষজন, যারা পুরো ফ্লোর ঘিরে রেখেছে। মাহাতিমকে বের হতে দেখে শিক্ষামন্ত্রী ছেলে এগিয়ে এসে দাঁড়ালো তার সামনে। লম্বা, এসে মাহাতিমের থেকে ইঞ্চি ছাড়েক খাটোই হবে, তবে বাপখানা এমন যেন কিছু হলেই খুন করে দিবে তাকে। মাহাতিম বিরক্ত হলো খুব। রাজনীতির ময়দানে তার বাবার নাম ছিল শীর্ষ 5-এর মধ্যে, চাইলে সেও ক্ষমতা ব্যবহার করতে পারে, তবে সেসবে তার আগ্রহ খুবই কম। তবে তাই বলে যে অন্যের চক্ষু দৃষ্টি সহ্য করবে এমন ধৈর্য তার নেই। ফলাফল ছেলেটা পেয়ে অপেক্ষা করে শিক্ষামন্ত্রীর বইয়ের সামনে দাঁড়ালো, গম্ভীর ধীর স্বরে বলল, আই উইল ট্রাই উইথ এভরিথিং আই হ্যাভ, হি উইল রিকভার অ্যান্ড কাম ব্যাক সুন। কথাটি বলে 1 মিনিটও দাঁড়ালো না মাহাতিব। ওটিতে ঢুকে নিজের দায়িত্ব পালনে লেগে পড়ল। সারাদিন না খেয়ে নিজ রুমে পড়ে আছে নায়াব, মন মস্তিষ্ক সব কিছু শূন্য। সব কিছুতে নিজেকে আর মানুষ বলে মনে হলো না। একটা পাথর যেমন জড়বস্তু, তেমনি নিজেকেও তাই মনে হচ্ছে। আশেপাশে মানুষের নানা রকম কুরুচিপূর্ণ আচরণে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। মেরেছে তাতে আর আফসোস নেই, আফসোস তো নিজেকে নিয়ে। সেদিন মায়ের বদলে সে মরলে আজ তাকে এত কিছু সহ্য করতে হতো না। কেন যে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখলো জানা নেই তার। সে দুনিয়ার সব থেকে অপ্রয়োজনীয়, যাকে কেউ চায় না, না নিজের জন্মদাতা পিতা, না এতদিন লালন পালন করা তার মামা মামি, আর না বিবাহিত এক বাচ্চার বাবা, নিজের স্বামী নামক লোকটি। নিজেকে এতটাই মূল্যহীন মনে হলো নায়াবের সেখানে, যেখানে মরার জন্য আল্লাহর কাছে বারবার মোনাজাতে হাত তুলছে সে, অথচ নিষ্ঠুর সৃষ্টিকর্তা পৃথিবীর সবার কথা শুনলেও তার কথা একটুও শুনল না।
নায়েব মনে মনে আরও এক আকাশ সমান কথা জানালো নিজের সৃষ্টিকর্তার কাছে, অথচ এত অসহ্য যন্ত্রণা নিয়ে কথা বলার ফিষ্টি নিষ্ঠুর আখিদয়ে এক ফোঁটা অশ্রু বিসর্জন দিল না। প্রকৃতির নানা রূপে সর্বদা বিমোহিত থাকে। অন্য সময় হলে নায়াব তা মুগ্ধ হয়ে দেখত, আকাশে উড়ন্ত পাখিদের সাথে গল্প করত। তবে আজ আর তা হলো না। স্বাধীন ছেতা পাখির ডানা চাপড়ানোর দৃশ্য পাথর চোখে অশ্রু জড়াতে সক্ষম হলো। অস্তমিত সূর্যটার দিকে তাকিয়েছে নায়াব। সূর্যাস্ত থেকে অস্তমিত সবটাই কেমন চোখের পলকে হয়ে গেল। ঘন্টা, মিনিট, সেকেন্ড সবই পার হয়ে গোটা একটা দিন শেষ হয়ে গেল, অথচ সেসবে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই তার। পাশের রুমে ঝগড়া করছে নুরুন নাহার, তাও কানে যায়নি নায়াবের। একটা সময় পর নুরুন নাহার ঘরের দরজায় বজ্রাঘাত করতে দেন ভাঙল তার। হঠাৎ করে সারাদিনের সকল অশান্তি মাথা ছাড়া দিয়ে উঠল তার। ধরফর করে বসা থেকে উঠে দরজা খুলে দিতেই রুমে ঢুকল নুরুন নাহার। সামনে দাঁড়ানো নায়াবকে দেখে কোনোরূপ খারাপ উক্তি প্রয়োগ না করে হাতে থাকা শাড়িখানা নায়াবের হাতে দিয়ে গম্ভীর স্বরেই বলল, শাড়িখানা পরে রেডি হয়ে থাকো, রাতেই তোমাকে দেখতে আসবে। নায়াব চমকে গেলেও মনে করলো তাকে ছেড়ে যাওয়া বরটাই বুঝি তাকে নিতে আসছে। কিন্তু নায়াবকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে কাদের ইকবাল ঘরে ঢুকলো। নুরুন নাহারের হাত থেকে শাড়িখানা ছিনিয়ে নিয়ে বলল, থামো নুরু, পাগলামি একদম করবে না। আমি ওই বুড়োর সাথে আমার ভাগ্নির বিয়ে দিব না। বুড়োটার বয়স 50 বছর, বাসায় ছেলে বউ আছে। দয়া করে পাগলামি বন্ধ করো। প্রতি উত্তরে নুরুন নাহার হুমকির স্বরে বলল, এই তো এই মেয়ের গায়ে কলঙ্ক লেগেছে, তার মধ্যে জামাই রাইখা ফালাই গেছে, ডিভোর্সটা পর্যন্ত হয়নি। এরপর এই মেয়েকে কে বিয়ে করবে? আব্বু কালাম যে বিয়ে করতে চাইছে, এইটাও তো ওর কপাল। নুরু, মুখ সামলে কথা কও। নায়াবের কোনো কলঙ্ক নাই, ও নিষ্পাপ। কত নিষ্পাপ তা সবাই জানে, এতটাই নিষ্পাপ যে ঘরে পরপুরুষ ঢুকায়। নুরু, তুমি আর একটাও বাজে কথা বলবা না। বয়স্ক লোকটার কাছে আমি ভাগ্নি দিব না। নুরুন নাহার স্বামীর কথায় রাগে রিরি করতে করতে বলল, ওর আগের বিয়েতে তো জামাইয়ের বাচ্চা ছিল, ছোট একটা বাচ্চা, তারে উল্টো ওর পালা লাগতো। আর আবু কালামের বাচ্চা কাচ্চা ঝামেলা নেই, সেসব বিয়ে কইরা আলাদা থাকে। আর তাছাড়া বুইড়া হইলে কি হইব, বেটা মেলা দুনিয়া আছে, ওর নামে ফাহি 6 জায়গা লিখে দিব, আর আমাগরও 2 ফাহি দিব। কাদের ইকবাল অবাক হয়ে বউয়ের পানে তাকালো। গত 20 বছর ধরে সে এই মহিলার সাথে সংসার করে কখনো তার এই মনে হয়নি সে লোভী। খুব অল্পতেই খুশি হতে দেখেছে তাকে। তবে আজ কিছু সম্পত্তির লোভ আর বাগ্নিটাকে বিক্রি করে দিচ্ছে। এ কোন নুরুকে দেখছে সে? কাদের ইকবাল অবাক নয়নে নুরুন নাহারের দিকে তাকিয়ে বিস্ময়কর কণ্ঠে বলল, সি নুরু, তুমি এতটা লোভী? কিছু সম্পত্তির লোভে নায়েবকে তুমি বিক্রি করে দিচ্ছ? চুপ করেন নাইমের বাপ। সারা জীবন বিনা লোভে বিনা অভিযোগে আপনার সংসার করলাম, কিন্তু বিনিময়ে কি পেলাম? দুবেলা ভালো খাবারও জুটলো না কপালে। বছরে 2টা কাপড়ের বেশি একটা সুতা পর্যন্ত দেওয়ার সামর্থ্য নেই আপনার। কিন্তু আর কত? ছেলেটার সামনে ভার্সিটিতে পড়তে হবে, এত খরচ কিভাবে দিবেন আপনি? মেয়েটাও বড় হচ্ছে, তারও বিয়ে দিতে হবে। করেন তো রাজের কাম, দিনে যা পান সবই তো সাংসারিক খরচে যায়। আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ নাই? কাদের ইকবাল এবার নিশ্চুপ হয়ে গেলেন। গলা ধরে আসলো তার, তবুও জোর করে একটা কথা বলার জন্য মুখ খুলবে তার আগে উচ্চকণ্ঠে নায়েবের গলা শোনা গেল, আমি বিয়েতে রাজি মামি। কাদের ইকবাল চমকে উঠল। যাই হয়ে যাক, তার অভিযোগ এড়াতে সে নায়েবের জীবন ধ্বংস হতে দেবে না। তার বোনের একমাত্র অংশ নায়েব, সে কিছুতেই নিজের পরিবারের কথা চিন্তা করে নায়েবের জীবন নিয়ে খেলা খেলতে দিবে না। নুরু, আমি বলছি তো মামা, আমি বিয়েতে রাজি। নায়েব, কিছু বলছিস তুই? আমি ঠিকই বলেছি মামা, আমি বিয়েতে রাজি। নায়েব, বারবার এক কথা কেন বলছিস? আমি যা বলেছি তাই হবে। তুমি যা বলেছিলে আমি তো তাই করেছিলাম মামা। কাল তো বললে বিয়ে করতে, করেছি তো। তাহলে আজ মামির কথাটাও শুনি। কাদের ইকবাল বুঝলেন নায়েবকে বলে কোনো লাভ নেই, তাই নুরুন নাহারের দিকে তাকিয়ে বলল, দেখো নুরু, মেয়েটার ডিভোর্স হয়নি, তাই ওকে দ্বিতীয় বিয়ে দিতে পারবে না তুমি। নুরুন নাহার সাথে সাথে উত্তর করল, আইনিভাবে তো বিয়ে হয়নি, তাই অত নিয়মকানুন মানার দরকার নেই। আমি ওকে নিয়ে ঢাকা যাব। কেন? ছেলেটা চলে গেছে, তাতে কি?
নাম ঠিকানা তো সবই আছে, আমি না হয় নায়েবকে নিয়ে দিয়ে আসবো। নুরুন্নাহার খেপে উঠল, বাজ খাই গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, এখনই যাও। যে ছেলে বউ রেখে পালাবে সে তো সব নাম ঠিকানা সত্যি সত্যি দিয়ে বসে আছে, তাই না? কাদের ইকবাল কিছু বলল না, অসহায়ভাবে নায়েবের দিকে তাকালো। চোখ জোড়া ছলছল করছে, পানিতে পলক ফেললেই যেন গড়িয়ে পড়বে গালবে। মাহাতিব নিজের কেবিনে বসে আছে, কপালে 2 হাত দিয়ে। অপারেশন হয়েছে অনেক আগে, তবে রোগীর জ্ঞান ফেরেনি এখনো, যার ফলাফল বাইরের মানুষের উত্তেজনা, হই হট্টগোল। হসপিটালের বাইরে বিভিন্ন নিউজ চ্যানেলের সাংবাদিকের ভারী বিশৃঙ্খলা ঠেকাতে নিরাপত্তা কর্মীর প্রয়োজন পড়েছে। তবে বাইরেটা তারা সামনে নিলেও হসপিটালের ভেতরে থাকা আত্মীয় পরিজন, ছেলে মেয়ে, স্ত্রী, সবার উত্তেজনা ছিল মারাত্মক। ছেলেটা এতটাই অধৈর্য যে মাহাতিমকে মারতে পর্যন্ত এসেছিল। মাহাতিম নিজেও রেগেছিল খুব। ফলাফল দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে তুমুল বেগে। কথা কাটাকাটির এক পর্যায়ে মন্ত্রী পুত্র মাহাতিমের গায়ে হাত তুলতে চাইলে তার বোন রুবাইদা হামিদ এসে সরিয়ে নেয় ভাইকে। তারপরেই নিজ কেবিনে এসে বসেছে মাহাতিম। অপারেশন সাকসেসফুল হয়েছে, নিজের উপর আস্থা আছে, আর রোগীর জ্ঞান ফিরবে অবশ্যই, একটু সময় লাগছে, এই যা। আর এই সামান্য কারণে তাকে বাড়িতেও যেতে দিচ্ছে না। কি মনে করে নিজেকে ওই ছেলেটা? মন্ত্রীপুত্র বলে যা খুশি তাই। মাহাতিম ঘড়ির দিকে তাকালো, রাত 8টা বাজে। মেয়েটাকে দুপুরে রেখে এসেছে, এখনো কোনো খবর নেওয়া হয়নি। বিক্ষিপ্ত মন শান্ত করতে টেবিলের উপর থেকে ফোনটা নিজের হাতে নিয়ে কল করলো বাড়িতে। টানা 4-5টা কল করেও যখন কোনো রেসপন্স পেল না, তখন মারাত্মক ভয় পেয়ে গেল মাহাতিম। গায়ে থাকা সার্জিক্যাল ড্রেস সব খুলে বাইরে বের হলো বাসায় যাওয়ার উদ্দেশ্যে, তবে তাকে বাধা প্রদান করা হলো। মাহাতিম চোখ তুলে দেখলেও 2জন গার্ড তার রাস্তা আটকেছে। মাহাতিম রাগ সম্বরণ করে গম্ভীর গলায় বলল, হোয়াট গেভ ইউ দ্য অডাসিটি টু ব্লক মাই ওয়ে? বডিগার্ড একজন নিচু স্বরে বলল, ক্ষমা করবেন, ছোট স্যার বলেছে স্যারের জ্ঞান না ফিরলে আপনাকে বাইরে যেতে না দিতে। ইটস আর্জেন্ট, আমার পথ ছাড়ো। মাফ করবেন স্যার, অনুমতি নেই। পারমিশন? আই এম নট অব্লিগেটেড টু সিক এনিওয়াজ অ্যাপ্রুভাল। স্যার, বোঝার চেষ্টা করুন। আমার ডাক্তার মাহাতিব শিকদার। মাহাতিব পেছন ঘুরে তাকালো। পেছনে মন্ত্রীর মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে ব্লু কুচকে তাকালে রুবাইদা মাহাতিবের কাছে এসে বলল, এনি প্রবলেম ডক্টর? ইয়েস, আই মাস্ট গো হোম। রুবাইদা মাহাতিমের দিকে পিছপলক তাকিয়ে বলতে চাইল, ড্যাড, হি উইল রিগেইন কনসাসনেস ভেরি সুন। নাও আই এম গোয়িং। কথাটা বলে মাহাতিব 1 সেকেন্ডও দাঁড়ালো না, জ্বরের বেগে বাইরের দিকে হাঁটলো। আর অন্যদিকে গার্ড 2জন তাকে ফেরাতে গেলে রুবাইদা তাদের আটকে দিয়ে বলল, লেট হিম গো। কথাটা বলে রুবাইদা তাকিয়ে রইল মাহাতিবের যাওয়ার দিকে, ঠিক ততক্ষণ যতক্ষণ মাহাতিমকে নিজের দৃষ্টির সীমানায় দেখা গেল। লাল রঙের শাড়ি পরে পাত্রপক্ষের সামনে বসে আছে নায়েব। পাত্রপক্ষ বলতে 50 বছরের একজন বয়স্ক লোক ও তার পাশে তারই সমবয়সী আরও 2জন লোক। যে কেউ দেখে বলবে হয়তো পাত্রের অভিভাবক, অথচ তা নয়। 50 বয়সী লোকটি নিজেই পাত্র, 17 বছর বয়সী নায়েবের পাত্র। এও কি সম্ভব? হ্যাঁ সম্ভব। এতিম একটা মেয়ের জন্য সব সম্ভব, সব। নায়েব মাথা নিচু করে বসে আছে। তার মামার রাগে দুঃখে ঘরের চৌকাঠ পর্যন্ত মারায়নি, তবে মামি দিব্যি হাসি খুশি আছে। 2 বিঘা জমি পাবে বলে কথা, খুশি না হয়ে উপায় কি? বলেছিলাম কি মামি, আমি নিজে আজই বিয়েটা করতে চাই, আপনি বললে আজই কাজে নিয়ে আসি। 50 বছর বয়সী এক বুড়োর মুখে নিজেকে মামির সম্বোধন শুনে বরকে গেল নুরুন্নাহার। লোকটা তার থেকে গুনে গুনে 15 বছরেরও বড়ই হবে, আর সে কিনা তাকে মামি বলছে। তবে মনের মধ্যে মুখে কথা বলল না সে। তার মাথায় এখন অন্য ফোন দিয়ে আসছে। আজই বিয়ে দিয়ে মেয়েকে বিদায় দিলে পরে যদি জায়গা জমি লিখে না দেয়, তাই কোনো রিস্ক না নিয়ে হাসি মুখেই বলল, তা কি করে হয়? 1-2 কথায় কি বিয়ে হয়? আপনারা বরং কাল এসে আমি আয়োজন করে রাখবো। আর তাছাড়া আজ তো কোর্ট বন্ধ, পাওনার ব্যাপারটা মাথায় রাখতে হবে না? বৃদ্ধ লোকটি তাতেও মুখ হা করে হেসে নায়েবের দিকে তাকালো। নায়েবের পুরো শরীর নজর বুলিয়ে ঠোঁট দুটো আরও প্রশস্ত করলো। নায়েবের গা গুলিয়ে উঠল সেই দৃষ্টিতে। চোখের কার্নিশ বেয়ে মোটা অশ্রুর কণা
গড়িয়ে পড়ল তার গলা বেয়ে। অসহায় নির্জীব হৃদয়খানা টুকরো টুকরো করে দিল সেই নোংরা দৃষ্টি। সেই দৃষ্টির প্রকোপ শেষ হওয়ার আগে আবারও কানে বাজলো কিছু বিষ বাক্য। বলছিলাম কি মামি, জায়গা আরও ফাহিন দুয়েক বেশি দিবনে, বিয়েটা আজকেই দিয়ে দেন। এত অপেক্ষা করতে ভালো লাগতেছে না। আপনি চাইলে কিছু নগদ টাকা আজকেই দিয়ে দিব। নায়েবের মন কুঠুরিতে এবার ভয়ের হানা দিল। লোকটার কুৎসিত চাউনি ও নোংরা কথার মানে বুঝতে পেরে শরীর কাঁপুনি ধরে গেল। নায়েব অনুভূতি শূন্য চোখে তাকালো নুরুন নাহারের দিকে। মনে একটু আশার আলো এখনও জলমানেই বুঝি মামি না করে দিবি, কিন্তু না না, তার হলো না। সামান্য কিছু অর্থের লোভে পড়ে মামি নামক মানুষটা সেই শর্তেই রাজি হলো। কিছুক্ষণ কথা বলে টাকার মূল্য ঠিক করলো 2 লক্ষ টাকা, যা নগদ আজই দিবে, আর 2 বিঘা জমি আগামীর জন্য কথা দেওয়া থাকলো। অবশেষে অন্যের স্বার্থের সিদ্ধির জন্য নায়েব বিক্রি হয়ে গেল 50 ঊর্ধ্ব এক লোকের কাছে। মাথা ভর্তি চিন্তা নিয়ে রাস্তা ভর্তি জ্যাম ঠেলে নিজের বাড়িতে ঢুকলো মাহাতিম। চোখ বুলিয়ে আশেপাশে তাকিয়েও কাঙ্ক্ষিত মানুষকে না পেয়ে উচ্চস্বরে হাঁক ছাড়ল, ফরি ফরি। কোনো উত্তর আসলো না। চারপাশ ঘিরেই নীরবতা। মাহাতিব ধরে সিঁড়ি দিয়ে উপরে উঠল। নিজের রুমে ঢুকতে ঢুকতে একইভাবে হাঁক ছুড়ল, ফরি আমো। থমকে গেল মাহাতিম। ফরি বিছানায় শুয়ে আছে, কোনো নড়চড় নেই। আসমা খালা ওর পাশে বসে জলপট্টি দিচ্ছে। মাহাতিম মেয়ের কাছে দৌড়ে গিয়ে বসলো। হাত বাড়িয়ে মেয়ের কপালে রাখতে হাতে গরম অনুভব করলো। মাহাতিম হাত সরিয়ে নিল। তাপমাত্রা চেক করতে ড্রয়ার থেকে থার্মোমিটার বের করে ফরির জ্বর চেক করে দেখলো 102 জ্বর। মাহাতিম আসমা খালার দিকে তাকিয়ে বলল, খালা, ফরি কিছু খেয়েছে? একটু দুধ খাইছে শুধু, আর তো কিছুই খাইতে চাইতেছে না। ঠিক আছে খালা, আপনি যান, ফরির কাছে আমি আছি। তুমি তো মাত্র আসলা, তুমি ফ্রেশ হইয়া খাওয়া দাওয়া করে নাও। এই পর্যন্ত ফানি ফরির কাছে আমি থাকি। না খালা, তার দরকার নাই, আমি আছি, তুমি যাও। আসমা চলে যেতে মাহাতিম ওয়াশরুম থেকে পানি এনে মেয়ের শরীর মুছে দিল। টানা 10 মিনিট মাথায় পানি ঢেলে রুমে থাকা ইলেকট্রিক চুলায় নুডলস বানিয়ে মেয়েকে নিজের কোলে তুলে নিল। ফরি তখনও অচেতন, জ্বরের তোপে বিড়বিড় করে কিছু একটা বলছে। মাহাতিম মাথা নিচু করে কান পাতল। ফরির ঠোঁটের কাছে উদ্দেশ্য করে ফরির বলা কথাগুলো শোনা। ফরি বিড়বিড়িয়ে কি বলল তার কিছুই বুঝতে পারল না মাহাতিব। তাই নিজের মাথাটা উঁচুতে তুলতেই কানে বাজল ফরির বলা একটা কথা, আমু। স্পষ্ট একটি শব্দ কানে আসতে মাহাতিমের শরীর জাঁকি দিয়ে উঠল। ফরির জন্মের মাস 3 পরে তার মা তাদের রেখে অস্ট্রেলিয়া চলে গেছে। যাওয়ার আগে অবশ্য মনে করে মাহাতিমকে ডিভোর্স দিয়েই গেছে। মাহাতিম পরির জন্য কত চেষ্টা করেছে সংসার করার, তবে জোর করে আর যাই হোক সংসার কখনোই হয় না। তারপরে 4টা বছর মাহাতিম মেয়েকে নিজের হাতে মানুষ করেছে। মেয়েটা তার মাকে কখনো দেখেনি। মা শব্দটার মানে কি সেটাও তার জানা নেই। অন্যান্য বাচ্চার মতো মা সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। তবে মাসখানেক ধরে সে ডে কেয়ারে যাচ্ছে, যেখানে প্রাইমারি সেকশনের পড়াশোনা হয়। সেখানে অন্যান্য বাচ্চাদের মায়ের সাথে দেখে মাঝে মাঝেই সে মায়ের কথা তুলে মাহাতিমের কাছে। মাহাতিম তাকে এ নিয়ে মিথ্যা বলে এতদিন সামলালেও গতকালের ঘটনার পর থেকে মেয়েকে ভুলানো খুব কঠিন হবে। মাহাতিম দীর্ঘশ্বাস ফেলল। মনকুটির ভেতর থেকে হাহাকার করে উঠল। মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে চুপটি করে বসে রইল অনেকক্ষণ। আজ নায়েবের বিয়ে, আশেপাশের অনেকে আসছে দেখতে। বিয়েটা কাল রাতে হওয়ার কথা থাকলেও গ্রামের মধ্যে এত রাতে কাজী পাওয়া যায়নি, তাই বাধ্য হয়ে আজকে আয়োজন করা হয়েছে। আজ বড় আয়োজন না হলেও 10 জন মানুষের আয়োজন করেছে নুরুন নাহার। পোলাও, মাংস, মাছ ভাজি, ডাল, দই সহ যতটুকু দয়া করা যায় সবটাই করেছে। পাশের বাড়ি 2টা মহিলা তাকে সাহায্য করেছে রান্নার কাজে। তাদের ছাড়াও উঠানে আরও অনেক মানুষজন আছে। তারা নানা কথাবার্তা বলে হাসাহাসি করছে। তাদের মধ্যে একটা মহিলা নায়েবের রুমে ঢুকলো। নায়েব তখন মেরুন 3 পিস পরে বিছানায় বসা। মহিলাটি নায়েবকে দেখে গাল ভরে হাসলো। মুখে থাকা পান চিবাতে চিবাতে বলল, হ্যাঁ রে নায়েব, তোর দেখে রাজকপাল। 2 দিনে 2টা জামাইয়ের ভালোবাসা পাইবি, তা বলি ভয় টয় পাস না তো? শোন, ভয় পাস না। আবু কালাম বয়স্ক হলে কি হব?
তোরে একটুও কষ্ট দিব না বলে দিলাম, তুই আদৌ সোহাগেই থাকবি। নায়াবের শরীর থরথর করে কেঁপে উঠল তার কথায়। শুধু এই মহিলা না, সকাল থেকে আরও দুজন মহিলা এখন অনেক কথাই তাকে বলেছে। মহিলাটা আরও কিছু কথা বলল, কিন্তু সেসব নায়েবের কানে পৌঁছায়নি। নায়েব কেমন ঘোরের মধ্যে রইল। অন্যদিকে নায়েবের থেকে নিজের কোনো কথার প্রতি উত্তর না পেয়ে মহিলাটি চলে গেল, কিন্তু নায়েব একইভাবে বসে রইল বিছানায়। নিজের মনে নিজেকে প্রশ্ন করল, আচ্ছা, নিজেকে বাঁচানোর জন্য আত্মহত্যা করলেও কি পাপ হবে? অনুভূতিহীন গলায় বিষাক্ত এক প্রশ্ন। তবে প্রশ্ন উত্তর তার কাছে আসলো না। সে নির্বিল শূন্য চোখে সেভাবেই বসে রইল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। 2 দিনের ব্যবধানে তার জীবনটা জাহান্নাম হয়ে গেল। দুটো মানুষের সাথে তাকে জড়িয়ে ফেলা হলো, অথচ তাদের কাউকেই সে জীবনে চায়নি। ছোটবেলা থেকে নানা রকম অত্যাচার, অবহেলা, কটু কথা তাকে শুনতে হয়েছে। টানা 2 বছর রান্নাঘরের মাটিতে মাদুর পেতে শুতে হয়েছে। 3 বেলার জায়গায় 2 বেলা খাবার খেতে হয়েছে। গরুর, ছাগল, হাঁস, মুরগি লালন পালন থেকে থালা বাসন ধোয়া, রান্না, ঝাড়ু সমস্তটাই করতে হয়েছে তাকে মাত্র 9 বছর বয়সে। তবুও তার কোনো আফসোস ছিল না। বছর 2 পর যখন মামা এ বাড়ি নিয়ে এলো, মামিও যখন সৎ মায়ের মতোই তার সাথে ব্যবহার করতো। কিন্তু মামি ছাড়া বাড়ির সবাই, মামা, নাইম ভাই, রাইমা, সবাই তাকে কতই না ভালোবাসে। তাই মামির কথাটুকু সে মুখ বুজে সয়ে নেয়। কিন্তু আজ যা হচ্ছে তা কিভাবে সহ্য করবে নায়াব? তার জীবন আর কতই সহ্য করলে একটু শান্তি পাবো? মনের ভেতর তুমুল জল বহমান নায়াবের। নিজের 17 বছর বয়সে এক 50 বছর বয়সী লোককে বিয়ে করতে রাজি হওয়া কি কম যন্ত্রণার? গুনে গুনে 33 বছরের বড় সেই, তার বাড়িতে ছোট ছোট নাতি নাতনিও আছে। এমন একটা লোকের সংসার সে কিভাবে করবে? নায়াব নিজের রুমের দরজার দিকে তাকিয়ে দেখলো তার মামা দাঁড়িয়ে আছে। নায়াব নিজের চোখ আড়াল করে লেগে থাকা পানিটুকু মুছে নিল। আসো মামা, কিছু বলবে? কাদের ইকবাল ঝরঝর করে কেঁদে ফেললেন। তার কান্নায় নায়াব ভড়কে গেল। দৌড়ে মামার কাছে গিয়ে চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলল, কাঁদছো কেন মামা? কি হয়েছে? কাদের ইকবাল বুক ফাটা শব্দে ডাকলো, মারে, আমাকে ক্ষমা করে দে মা। কাল আমার তোকে জোর করা ঠিক হয়নি, তবে আজ না, আজ তোকে ওই বুড়োর কাছে আমি কিছুতেই বিয়ে দিব না। তুই শুধু একটাবার রাজি হ, আমি তোকে এখান থেকে পাঠিয়ে দিব। যেভাবে হোক তোকে আমিও ভালো রাখবই, দরকার পড়লে আমার উত্তরের জমিটা বিক্রি করে দিব। মারে, তুই এই বিয়েটা করিস না। নায়েব মামার কথায় নিজেও খুব কষ্ট পেলে, তবে মামার জমি বিক্রি করার কথায় তার সিদ্ধান্ত বদলানোর বদলে উল্টো তা অটুট করলো। নায়েব সাথে সাথে না করলো, না মামা, এভাবে হয় না, আমি বিয়েটা করতে চাই, তুমি চিন্তা করো না, দেখো আমি খুব ভালো থাকবো। কথাটা বলে 1 মিনিটের জন্য দাঁড়ালো না নায়েব, দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ফোনের শব্দে ঘুম ভাঙল মাহাতিমের। বিরক্তি নিয়ে দিকে তাকাতে চমকে উঠল সে। সকাল 10টা বাজে। কাল সারা রাত মেয়েকে কোলে নিয়ে বসেছিল। শেষ রাতে পরেই জ্বর সারলে, তারপর নিজের ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিয়েছিল, যার ফলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। মাহাতিম মেয়ের দিকে তাকালো। বাচ্চাটা এখনো ঘুমাচ্ছে। দেখতে এতটাই মায়াবী লাগছে যে চট করে একটা চুমু দিয়ে দিল মাঝ কপালে। তারপর ফোনখানা হাতে নিয়ে বিছানা থেকে নেমে বারান্দায় গিয়ে কল রিসিভ করে কানে ধরল। হ্যালো। অপর পাশ থেকে রাশেদ উৎফুল্লতার সহিত বলল, স্যার, শিক্ষামন্ত্রী গ্র্যান্ড ফিরেছে। আজানের পরপরই আমি মেডিসিন দিয়ে দিয়েছি, তবে তার বাড়ির লোক চাচ্ছে যাতে তার যাবতীয় সব বিষয়েই আপনি হ্যান্ডেল করেন। আপনাকে একবার হসপিটালে আসতে হবে স্যার। মাহাতিম কোনো কথা জিজ্ঞেস করলো না, যেন তার জানাই ছিল এখন এই কথা বলার জন্যই রাশেদ তাকে ফোন করেছে। স্যার। আপনি কখন আসবেন? ঘণ্টাখানেক পর আসছি স্যার। আবার কি রাশেদ? বললাম তো, ঘণ্টাখানেকের মধ্যে আসছি স্যার। মন্ত্রীর ছেলেটা ঝামেলা করছে, একটু তাড়াতাড়ি আসেন। মাহাতিম বিরক্ত হলো, তবে কিছু বলল না। কল কেটে ধীরে সুস্থে ফ্রেশ হয়ে নিচে গেল। ভোরে ফরিকে খাইয়েছিল আবার, তাই এখন যেহেতু ঘুমাচ্ছে তাই তাকে কোলে তুলল না।
একাই ডাইনিং টেবিলে বসলে আসমা খাবার বেড়ে দিল। মাহাতিম খেতে খেতে বলল, খালা, পরি ঘুম থেকে উঠলে ফ্রেশ করে আগে খাইয়ে দিবেন। আমি ভোরে খাইয়ে দিয়েছি, তাই এখন ঘুমাক। আর কোনো কিছু দরকার হলে আমাকে ফোন করবেন। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখে রাখবো পরীকে। হসপিটালে ঢুকে মন্ত্রীর ছেলের সাথে দেখা হলো। কালো পোশাকে দুজন গার্ডও আছে। ছেলেটা মাহাতিমকে দেখে ক্ষিপ্ত আচরণ শুরু করলো। হেই ডক্টর, আপনার সাহস তো কম না। আমার বাবাকে রেখে আপনি বাসায় গিয়ে ঘুমান। ডু ইউ রিয়েলাইজ হোয়াট দ্য কনসিকুয়েন্সেস মাইট বি? ডু ইউ ইভেন রিয়েলাইজ হোয়াট ইউ আর স্ট্যান্ডিং হোয়াইল থ্রেটিং মি? ছেলেটা আরও রেগে গেল। মাহাতিমের দিকে এগিয়ে যাবে, এমন সময় তার বোন এসে থামালো তাকে। ভাইকে চোখ রাঙিয়ে মাহাতিমের দিকে শান্তভাবে তাকিয়ে বলল, আপনি কেবিনে গিয়ে ড্যাডকে দেখুন, আমি এখানে আছি। মাহাতিম কোনো উত্তর করলো না, দীর্ঘ পায়ে স্থান ত্যাগ করলো। গভীর রোগীর যাবতীয় রিপোর্ট নিয়ে দেখছে। মাহাতিম পাশে দাঁড়িয়ে আছে রুবাইদা ও তার মা। মাহাতিম সকল রিপোর্ট দেখে মন্ত্রী মাহমুদুল আলমের উদ্দেশ্যে বলল, মাত্র 5 দিন, তারপরেই আপনি নিজ কর্মে ফিরতে পারবেন মিস্টার আলম। মন্ত্রী মাহমুদুল আলম মৃদু হাসলেন, তবে তার মেয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। তার বাবাকে স্যার সম্বোধন ছাড়া কেউ কথা বলে না, সেখানে ডক্টর কিনে মিস্টার আলম সম্বোধন করলো। সে বাড়ি অবাক হলো। মাহাতিম আরও কিছু কথা বলে বাইরে বের হয়ে গেল। রুবাইদা মাহাতিমের পেছন পেছন গিয়ে ডাক্তার শিকদার। মাহাতিম পিছন ঘুরে তাকালো, ব্রু কুচকে রুবাইদার দিকে তাকালে রুবাইদা কিছু বলবে, তার আগে মাহাতিমের ফোন বেজে উঠল। মাহাতিম ফোন রিসিভ করে কানে ধরে কিছু একটা শুনে উত্তেজিত স্বরে বলল, আমি আসছি। এনি প্রবলেম ডাক্তার শিকদার? এক্সকিউজ মি, আই হ্যাভ টু গো। মাহাতিম দ্রুত পায়ে চলে গেল। আর রুবাইদা সেদিকে তাকিয়েই রইল। লাল টকটকে জামদানি গায়ে কাজের সামনে বসে আছে নায়াব। বৃদ্ধ লোকটা এসেছে আরও অনেকক্ষণ। পাশের বাড়ি এক মেয়ের কাছে শুনেছে লোকটা নাকি দাঁত বের করে খিলখিলিয়ে হাসছে। তার কথায় পাশ থেকে এক মহিলা বলেছে, তো হাসবো না বুইড়া বেডা, সে নাকি পুরীর লাহান ছোট্ট একটা মাইয়ারে বিয়ে করতে আইছে, খুশি হব না? কাজী সাহেব তাড়া দিল, কি হলো মা, কবুল বলো। নায়েব চমকে তাকালো। সে যে কাজী সামনে বসা, তা কাজী এতক্ষণ নাম ঠিকানা সাক্ষী এত কিছু বলল, কিছু তো তার কানে ঢুকেনি। নায়েব আশেপাশে তাকিয়ে তার মামাকে খুঁজল, তবে তাকে পেল না। নায়েব জানে তার মামা এখানে আসবে না, তবে তার মামি এখানেই আছে, হাস্যোজ্জ্বল মুখে সবার সাথে কথা বলছে। বলবেই তো, তো নগদ 2 লক্ষ টাকা যে পেয়েছে, ভাগ্নি বিক্রির টাকা। কাজী আবারও তাড়া দিল, কি মা, কবুল বলো। নায়াব অশান্ত ভঙ্গুর হৃদয় নিয়ে মনের সকল যন্ত্রণাকে ফিসে ফেলে মুখ খুলল। গাড়ি থেকে নেমে দৌড়ে নিজের বাড়ির ভেতরে ঢুকলো মাহাতি। মেয়েটাকে অসুস্থ রেখে হসপিটাল যাওয়া তার কোনো ইচ্ছাই ছিল না, তবে পেশাগত দিক থেকে মাহাতি খুবই ডেডিকেটেড। আর পেশেন্ট যদি দেশের একজন বিত্তশালী মন্ত্রী হয়, তবে ঝামেলা এড়াতে তার দ্রুত সুস্থতা অত্যন্ত জরুরি। কেননা তার নিরাপত্তার জন্য পুরো হসপিটাল শিলগালা করা আছে, এতে সাধারণ মানুষ চিকিৎসা করাকে পারছে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাকে সুস্থ করে রিলিজ দিলেই শান্তি। তাছাড়া মাহাতিম যখন হসপিটাল গিয়েছিল তখন পরীর জ্বর ছিল না। মাহাতিম দৌড়ে নিজের রুমে ঢুকে দেখলো পরী বিছানায় শোয়া, পাশে আসমা খালা খাবার নিয়ে বসে আছে। মাহাতিম মেয়ের মাথার কাছে বসলো, কপালে হাত দিয়ে দেখলো আবারও জ্বর এসেছে। খালা? হ্যাঁ বলো। খালা, পরী খাবার খায়নি না, তুমি যাওয়ার পরই উঠেছিল, আমি খাবার দিলেও খাইনি। 3 বার খাবার বানিয়ে আনলাম, কিন্তু একটা দানাও মুখে তুলেনি। মাহাতিম মেয়েকে কোলে তুলে নিল, গা জ্বরে ফুটে যাচ্ছে। মাহাতিম আবার আসমা খালাকে প্রশ্ন করলো, খালা ওর শরীর মুছিয়ে দিয়েছিলেন? আসমা শীতল চোখে মাহাতিমের দিকে তাকিয়ে বলল, মনে ছিল না বাবা, তুমি দাঁড়াও, আমি এখনই পরীর শরীর মুছিয়ে দিচ্ছি। না খালা, আমি দিবনি, আপনি যান। আসমা চলে গেল। মাহাতিম তাকিয়ে রইল সেদিকে। এই বাড়িতে কাজের জন্য অনেক মানুষই আছে, তবে তার মেয়েকে দেখার জন্য কেউ নেই। আজ 4 বছর হয়ে গেল মেয়েটাকে একা নিজ হাতে মানুষ করেছে, তবে চাইলেই কি মায়ের মতো ভালোবাসা বাবার দ্বারা সম্ভব না। মাহাতিম মেয়েকে নিয়ে ওয়াশরুমে গেল। 12টা বাজে, তাই শরীর না মুছে গোসল করিয়ে দিল।
গোসলের সময় পরি চোখ তুলে তাকালো, বাবাকে দেখি অভিমানী পরি ঠোঁট ফুলিয়ে কেঁদে দিল। ততক্ষণে মাহাতিম পরীকে নিয়ে বিছানায় বসেছে। পরীর মাথা মুছিয়ে দিল। পরী বাবার বুকে মুখ গুজে রইল। মাহাতিম মেয়েকে বুকে নিয়ে আহ্লাদি স্বরে বলল, কি হয়েছে? আমার আম্মুর কান্না করছে কেন? আমার মাটা? কান্না থামাও আম্মু, খেতে হবে তো। পরী কান্না থামালো না, হিচকি দিতে দিতে মাথা নাড়িয়ে না করলো। মাহাতিম মেয়ের মুখের সামনে খাবার দিতে দিতে বলল, খাচ্ছ না কেন আম্মু? বাবা কষ্ট পাচ্ছে তো, একটু খাও। পরী খেলো না, মিনমিন করে বলল, তুমি না বলেছিলে আমার আমুকে এনে দিবে? স্পষ্ট প্রশ্ন, কোনো জড়তা নেই। মাহাতিব নীরব হয়ে সবটাই শুনল। বুক পাঁজরে চাপ ধরল। চুপ করে মেয়ের দিকে তাকিয়ে শুকনো একটা ডোক গিলে বলল, খেয়ে নাও আম্মু, পরে তোমার কথা শুনবো। পরী খেলো না, বাবার দিকে তাকিয়ে ছলছল চোখে বলল, আম্মু সালা খাবো না বাবা। মাহাতিম আরও অনেকবার বলল খাওয়ার কথা, তবে ছোট্ট পরী তার কোনো কথাই শুনল না, জেদ ধরে চুপটি করে বসে রইল। মাহাতিব ঘড়ির দিকে তাকালো, 12টা বাজে। ভোর 6টার দিকে মেয়েকে খাইয়েছে। পুরো 6 ঘন্টা না খেয়ে আছে মেয়েটা। আর কিছুক্ষণ পর মেয়েটা খিদেই কেঁদে ফেলবে। তবে তারপরও মুখে দানা তুলবে কিনা জানা নেই তার। মেয়েটা যে তার মতোই জেদি। টানা 3 দিন নানির বাড়ি থেকে আজ রাইমাকে নিজে বাড়িতে আসলো নাইম। দুপুরে খাওয়ার পরপরই রওনা দিয়েছিল, কিন্তু জটের কারণে বাসায় ঢুকতে সন্ধ্যা হয়ে গেল। কিন্তু বাড়িতে ঢুকে নাইমের কপালে বাজ পড়ল। আশেপাশে 10-12 বাড়ির সব প্রতিবেশী তাদের বাড়ির উঠানে দাঁড়ানো, নারী পুরুষ বাচ্চা সহ 20-25 জন তো হবে। নাইম হাতে থাকা ঘড়িতে সময় দেখলো রাত 7টা 15 বাজে। এত রাতে এত মানুষ কেন এখানে? নাইম ঘরের সামনে গিয়ে ফুসের বাসার এক মহিলাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে চাচি, এত রাতে আপনারা এখানে? আরে নাইম, তুমি তো ঠিক টাইমে এসেছ। তোমার বোনের বিয়ে যা ভেতরে যা, দেখ বিয়েটা হয়েই গেল নাকি। নাইম চমকে গেল। দৌড়ে ঘরে ঢুকতে একটু লাল শাড়ি পরে বিছানায় বসা নায়েব তার সামনেই। কাজী বারবার তাকে কবুল বলতে জোর করছে। নাইম কাজীর দিকে তাকিয়ে ধমকে উঠল, কি হচ্ছে? ওকে জোর করছেন কেন? কার সাথে বিয়ে হয়েছে নায়েবের? নাইম চোখ ঘুরিয়ে চারপাশে তাকিয়ে নিজের মাকে খুঁজল, তবে বাবাকে কোথাও না দেখে মায়ের উদ্দেশ্যে বলল, মা, আব্বা কই? আর এসব কি? তুমি আমাকে না বলে নায়েবের বিয়ে কেন ঠিক করেছ? নাইম, আগে বিয়েটা হয়ে যাক, তারপর না হয় তোমাকে সব বলবো। কাজী সাহেব বিয়ে পড়ান। এই নায়েব, কবুল বল। নাইম মায়ের কাঁথায় বাধা দিয়ে বলল, দাঁড়া নায়াব, কবুল বলবি না? মা বাবা কোথায়? বাবাকে ডাকা। তোর বাবা বিয়েতে আসবে না কেন? কারণ সে চায় না বিয়েটা হোক। কি বলতে চাইছ? বাবা রাজি না হলে তুমি কোন সাহসে বিয়ে ঠিক করো? এই বিয়ে হবে না। পাশের রুমে পাঞ্জাবি পাজামা পরে বর বেশে বসে আছে আবু কালাম। এতক্ষণ বলা সব কথাই তার কানে গেছে, তবে নাইমের বলা শেষ কথাটাই তার মেজাজ বিগড়ে গেল। বসা থেকে উঠে নাইমের সামনে দাঁড়িয়ে বলল, এই ছোকরা, তুমি বিয়েতে বাধা দিচ্ছ কেন? নাইম পেছনে তাকিয়ে আবু কালামকে দেখে বলল, দাদা, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আপনি কথা না বললেই খুশি হব। সাথে সাথে দমকে উঠল আবু কালাম, এই ছোকরা, তুমি আমাকে দাদা বলছো কেন? দুলাভাই বলো। বয়স্ক এক লোকের মুখে এমন কথা শুনে ভারী অবাক হলো নাই। রাগে মেজাজ গরম হয়ে গেল তার। আপনার কি আমার দুলাভাই হওয়ার মতো বয়স আছে যে আপনাকে দুলাভাই বলবো? আবু কালাম খিলখিলিয়ে হেসে দিল। এমন একটা সময়ে আবু কালামের হাসিতে নাইমের শরীর যেন জ্বলে গেল। তার জ্বলন আরও বাড়িয়ে দিতে আবু কালাম হাস্যোজ্জ্বল মুখেই বলল, তোমার বোনের সাথে আমার বিয়ে হলো তো আমি তোমাদের দুলাভাই হব? মানে? সাথে সাথে প্রশ্ন করল নাইম, মানে তোমার বোন নায়েবের সাথে আজ আমার বিয়ে? নাইমের মাথায় যেন বাজ পড়ল। এতক্ষণে বড় মানুষের সম্মার্থে লোকটির কথা শুনেছে, তবে এখন বলা তার কথায় নাইম তার নিজেকে ধরে রাখতে পারল না। সাথে সাথে বয়স্ক লোকটির কলার ধরে 2টা ঘুষি বসালো তার মুখ বরাবর। লোকটা নাইমের হাতে ঘুষি খেয়ে নিজের ভালো মানুষই ভুলে নিজ রূপে চলে আসলো। খেই করে নাইমকে এক ধাক্কা দিয়ে নায়েবের গালে ঠাস করে এক থাপ্পড় বসিয়ে বলল, এই মাগি, কবুল বলিস না কেন? কবুল বল। হঠাৎ ভাইয়ের আগমন ও মারামারিতে নায়েব এমনিতেই ভয় পেয়েছিল, তবে এখন যখন এত মানুষের সামনে বয়স্ক লোকটি তার গালে থাপ্পড় বসিয়ে দিল, তখন লজ্জা অপমানে হু হু করে কেঁদে উঠল নায়েব।
নায়েবকে কাঁদতে দেখে আবু কালাম রাগে হিস করতে করতে বলল, শালি বেশ্যা, গত রাতে ফোলা মানুষ ঘরে ঢুকাইছি, এটা জাইনাও তোরে বিয়া করবার চাইছি। তোর লোভী মামিরে টাকা পর্যন্ত দিছে, আর তোর ভাই আমারে মারে। একবার বিয়েটা হোক, তোরে আমি জন্মের শিক্ষা দিয়ে দিমু। ওই কাজী বিয়ে পড়া। নাইম সাথে সাথে বাদ সাধল, কিসের বিয়ে? কোনো বিয়ে হবে না এখানে। বের হন সবাই বাড়ি থেকে। বয়স্ক লোকের কাছে আমি আমার বোনের বিয়ে দিব না। আর নাইমের কথা শেষ হওয়ার আগেই তার মা বাধা দিল তাকে। নাইম, তুমি ছোট, এসবে তোমার কথা বলতে হবে না। আমি ছোট না মা, আমি যা বলেছি তাই হবে। আমি নায়েবের বিয়ে এই বুড়োর সাথে দিব না। দিবা না মানে? পুরা 2 লাখ টাকা দিছে তোমার মায়ে, বিয়ে আজকে হইবই। নাইম অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল, টাকা নিয়েছ মানে কি বলছে মা লোকটা? নুরুন্নাহার এবার একটু ভয় পেলেন, তবে এখন ভয় পেলে চলবে না। টাকা যেহেতু নিয়েছে, বিয়েটা দিতেই হবে। তাছাড়া টাকা ফেরত দেওয়ার উপায়ও তো নেই, কিছু টাকা তো খরচ করে ফেলছে। তাই কথা ঘুরানোর জন্য সে গতকালের ঘটনায় নিয়ে বলল, নাইম, তুমি জানো না তোমার বোন কি করেছে? ও ঘরে পরপুরুষ ঢুকিয়েছিল। গ্রামের লোক জোর করে ওরে বিয়ে দিছিল গত পরশু, কিন্তু রাত পোহাতেই ওর জামাই ওরে রাইকা পালাইছে। এখন তুমি ভাইবা দেখো যে মাইয়া বাড়িতে মানুষ না থাকার সুযোগ নিয়ে ঘরে বেড়া মানুষ ঢুকায়, তারাই কেউ বিয়ে করব? ওর তো চরিত্র খারাপ, তাই ওর আগে বিয়ে আবু কালামের সাথেই হব। মায়ের কথায় নায়েব চমকালেও নায়েবকে চরিত্রহীন ভাবতে পারল না, তাই সঠিক না জেনে সে নায়েবের পাশেই দাঁড়ালো। না, হবে না। তোমার ভাষ্যমতে নায়েবের বিয়ে হয়েছে, তাই দ্বিতীয় কোনো বিয়ে হবে না। নাইম, আবার ওপর তুমি কথা বলবে না। মা, তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমি রাগলে কি করতে পারি? আমি বলেছি বিয়ে হবে না, তার মানে হবে না। বুড়ো লোকটা নাইমের কথায় আমার হুমকি দিল। বিয়ে দিবা না মানে? তোমার মা আমার থেকে 2 লাখ টাকা নিছে, বিয়ে আমার ওর সাথেই হইব। নাইম মায়ের দিকে তাকিয়ে বলল, টাকাটা তাকে ফেরত দাও আম্মু। নুরুন্নাহার সাথে সাথে উত্তর করলো, টাকা আমি খরচ করে ফেলেছি, তাই বিয়েটা হবে। নাইম আবারও কিছু বলতে যাবে, তার আগে আবু কালামের সাথে থাকা 3 জন লোক নাইমকে আঁকড়ে ধরল। আবু কালাম বিলেনি হাসি দিয়ে নায়েবের দিকে তাকালো। আবু কালাম গ্রামের স্বনামধন্য বিত্তশালী একজন লোক, তাই এখানে উপস্থিত থাকা কেউ আর কোনো প্রতিবাদই করল না। এই কাজী, বিয়ে পড়ান। কাজী পুনরায় বিয়ে পড়ানো শুরু করলো। এক সময় আবারও নায়েবকে কবুল বলতে বলা হলে নায়েব চুপ করে রইল। মামির কথায় বিয়েতে রাজি হয়েছিল ঠিকই, তবে এখন লোকটাকে বিয়ে করতে সে নারাজ। নায়েব বারবার ভাইয়ের দিকে তাকালো সাহায্যের আশায়। নায়েব নিজেও চটপট করছে ছাড়া পাওয়ার জন্য। ঘাড় নাড়িয়ে মানা করছে নায়েবকে কবুল বলতে। অন্যদিকে নায়েবকে কবুল বলতে না দেখে আবু কালাম আবারও থাপ্পড় মারল তার ঘালে। তবুও নায়েব কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে পাথরের মূর্তির মতো বসে রইল, ভয় উৎকণ্ঠায় হমদয়হীন হয়ে গেল। বারবার দরজার দিকে তাকালো, অজানা কোনো কারণবশত মনের কোথাও বারবার প্রতিধ্বনিত হচ্ছে, কেউ একজন আসবে তাকে বাঁচাতে। কাজী আবারও কবুল বলতে বললে নায়েবের কোনো সাড়া শব্দ না পেয়ে এবার রাগে নায়েবের মাথায় আঘাত করলো আবু কালাম। তবে এবার আর সহ্য করতে পারল না নায়েব। বারবার শরীরে আঘাত, মনের ওপর জোর, পাহাড় অত্যাধিক মানসিক চাপে টাল সামলে পড়ে গেল খাটের উপর। তবে পড়ার আগে ঝাপসা চোখে দেখল দরজা দিয়ে কাউকে ঢুকতে। পরিচিত দুটো মুখ, একটি গম্ভীর, অপরটি নিস্তেজ, মায়াবী, ছোট্ট একটা প্রাণ। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটিকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।